এখন আমরা ঢুকছি হচ্ছে প্রকৃতি ভবন। তেহি ঝিপিরি ঝিপিরি যাই পুতি মাহারে বইনি বাড়াই চিকাতে কামিরে মনো বেনুয়ান ঝিপিরি ঝিপিরি যাই পুতি মাহারে উনা চির গেলে দা আহাই রিস রে মিরি দঙ্গিরে মিলবে মনে কয় উনা চেরে কুয়া হয় রিস ওপরং রে তেহি ঝিপিরি ঝিপিরি। এখন আমরা ঢুকছি 3 আর 4 নাম্বার গ্যালারিতে। ওইটি দেখেছিলেন 1 আর 2, এখানে ঢুকছি 3। ওয়ার্ল্ড কাপ গোল। যারা আছে, যারা ছোট ইউটিউবার, ঠিক আছে, তাদেরকে না চট করে কেউ চান্স দিতে চায় না। এটা কিন্তু শুধু ইউটিউবার বলে নয়, যে কোনো ক্ষেত্রে যারা দেখবেন ছোট মানে একটু গান গায়, ভালো গান গায়, কিন্তু অনেক জায়গায় লুকিয়ে আছে। এখন আমরা ঢুকছি হচ্ছে প্রকৃতি ভবন। এখানে যে জিনিসগুলো রয়েছে সেটা প্রতিটি হচ্ছে প্রকৃতির একদম দান, তার জন্য এর নাম হয়েছে যে প্রকৃতি ভবন। মানে এখানে যে স্ট্রাকচার গুলো দেখছেন, এই প্রতিটা স্ট্রাকচার কিন্তু একদম ন্যাচারাল, নেচার থেকেই তৈরি হয়েছে। এখানে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসতেই পারেন, যখন শীতকালে আপনারা আসবেন তখন কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এসে এই জিনিসগুলো তারাও কিন্তু জানবে। দেখুন, কক ন্যাচারাল স্কাল্পচার, প্রতিটা স্কাল্পচারের উপরে নামকরণ করা রয়েছে। ওই দিকটাও আমরা যাব, তার আগে আমরা একবার এদিকে ভেতরে ঢুকে দেখে নিই। যিনি আছেন আমাদের সাথে দেখা হলো, তো উনি এই সম্বন্ধে মানে প্রকৃতি ভবন সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবে, যাতে ভবিষ্যতে বাচ্চারা এসে, আমার তো মনে হয়েছে এখানে যে পরিবেশটাকে সৃষ্টি করা হয়েছে বা পরিবেশটাকে তৈরি করা হয়েছে, এটা শুধুমাত্র বাচ্চাদের একবার হলেও দেখা উচিত যে একটা প্রকৃতির কি সৃষ্টি, সেটা এইভাবে স্ট্রাকচার রেডি হতে পারে একটা পাথর থেকে, একটা গাছ থেকে। সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেটা মেনটেন করা হয়েছে। আর সেটা কিন্তু একদম সোনাঝুরি হাট ঢুকতে এবং বেরোতে পথেই ঠিক বাঁ হাতে, যারা ঢুকবেন তাদের পড়বে হচ্ছে বাঁ হাতে, এবং যারা বেরোচ্ছেন তাদের ডান হাতে পড়বে। তো ওনার মুখ থেকে কিছু জিনিস শুনে নি, ওনার নামও জেনে নি। নমস্কার, আমার নাম শ্যামল ভট্টাচার্য, আমি এখানকার স্টাফ একজন। এখানে যেগুলো আছে ফসিল স্টোন এবং উডের উপরে সমস্ত এগুলো যিনি কালেকশন করেছেন তার নাম সুব্রত বসু। উনি প্রথম জীবনে রাজীব গান্ধীর পেয়েছিলেন, তারপরে পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের চিফ হয়েছিল। উনি ফসিল স্টোন এন্ড উডের উপরে সমস্ত কালেকশন করে অন্তর্দৃষ্টি দিয়ে নামকরণ দিয়েছে। তা আমি যেগুলোকে একটু ডিসকাস করার চেষ্টা করছি। যেমন এটা দেখছেন, একটা বহু পুরোনো গাছ, শিশু গাছ। এটা শিল্পী নাম দিয়েছে বীর হনুমান। এটা আমরা বলতে পারি হিউম্যান লাইফের ফার্স্ট স্টেজ। মানুষ প্রথমে 4 পায়ে হাঁটতো, 4 পায়ের পরিবর্তে যখন 2 পায়ে হাঁটলো তখন মানুষ হলো বুদ্ধিজীবী। যখন মানুষের মধ্যে এলো বুদ্ধি, তখনই মানুষের মধ্যে শ্রেণীবিন্যাস হয় সভ্য অসভ্য। তারপরে আইটেম দেখুন, সমাজের সভ্য মানুষ হাতে হাত মিলিয়ে বাস করছে একটা মাধবীলতা গাছ, যারা ঠিক এইভাবে সমাজে বাস করছে সব মানুষ। আর এক শ্রেণীর মানুষ বেছে নিল ধ্বংসের পথ। আপনার আমার ক্ষতি করলে সে খুশি, ঠিক ধ্বংসের পূর্ব অসম সংকেত দিচ্ছে একটা ফটোরিক ক্ষতি গো। বলছে কীট পতঙ্গ জীবজন্তু কাছাকাছি এসো, কিছু অসৎ ব্যক্তি আমাদের মৃত্যু নিয়ে এগিয়ে আসছে, আমরা মৃত্যুর জন্য প্রিপারেশন নিয়ে আমি মৃত্যু গন্ধ পাচ্ছি। যেই অশনি সংকেতের সঙ্গে সঙ্গে আকাশে বোম ব্লাস্ট করছে অসৎ ব্যক্তি, হলকাস্ট। এর ফলে বিশ্ব দূষিত হচ্ছে, যেটা বর্তমানে ইসরায়েল এবং ইরানে চলছে একটা যুদ্ধ। তার পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্তই হচ্ছে, সেটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে তাদের, যে কার্বন ডাই অক্সাইডটা বাড়ছে, অক্সিজেন কমছে, তার এগেইনস্টে মানুষের বিপরীত প্রতিক্রিয়া, যেটা আমরা জাপানের হিরোশিমায় দেখেছিলাম। বাচ্চা মেয়ে জীবন রক্ষার তাগিদে বাবা মাকে ছেড়ে পালিয়ে আসছে, কিন্তু জীবনের শেষ রক্ষা করতে পারেনি, একটা হাত নিয়ে মুখের বিকৃতি এসছে। ঠিক যখন বিশ্ব ধ্বংসের পথে, ঠিক সেই সময় একটা অর্জুন গাছ ঘোড়ারাকিত রূপ নিয়ে সেও যুদ্ধক্ষেত্রকে সরে দাঁড়িয়ে আছে, এবং সেও চেষ্টা করছে পঙ্খিরা ঝরে মানুষের ধারে কাছে নামতে। এবং ঠিক সেই সময় যে বিশ্বের সৃষ্টিকর্তা প্রকৃতি দেবী তিনি জেগে উঠেছেন, এবং তার ফলে আশ্রয় নিচ্ছে পাখি, সাপ, মানুষজন।
একটু বাঁচার তাগিদে একটু অক্সিজেনে আসা, কিন্তু মা কি করবে, বিশ্ব তো পলিউশনে ভর্তি, তাই প্রকৃতি মা কিন্তু কাউকে বাঁচাতে পারেনি, তাই মা তো ছেলেকে ফেলতে পারে না, তাই কি করলো, আবার নতুন করে বিশ্বের বুকে মেল করলে অ্যাডাম ইভ নিউ জেনারেশন, আবার মানুষ মুক্ত করছে। এটার নাম হচ্ছে মৈত্রী। এটা সম্বন্ধে, এটা আমাদের লোগো। এটা যেটা দেখছেন, এই যে আমাদের এখানে যে টিকিট কাটা হয়, সেই টিকিটের পয়সা দিয়ে আমরা এই অঞ্চলের সমস্ত আদিবাসী মেয়েদের ফ্রি অফ কস্টে পড়াই। আর তার সঙ্গে রবি ঠাকুরের গানটা আমরা শেখাই সাঁওতালি ভাষায়। ওটা দায়িত্ব আমি আছি, যেটা ভারতবর্ষে প্রথম হয়েছে রবি ঠাকুরের গান সাঁওতালি ভাষায়, সেই কাজটার সঙ্গে যুক্ত। ধরুন আপনি ঝাড়খণ্ড গিয়েছেন, উড়িষ্যায় গিয়েছেন বা নেপাল গিয়েছেন, আপনি রবি ঠাকুরকে তাদের মধ্যে তুলে ধরতে পারছেন না, বলতে পারছেন না যে পুরানো সেই দিনের কথা ভুলবি কি হয়। সেদাই এক মারে কথা হিরি কহগে না ম্যাথ আপনি জুই কথা জুই বাচক দিলা মিথ্যা দিলা শেখাতে জুই তালাকে। আমি কি করছি, সেদাই রে আকে মারে কথা হিরি কহগে না ম্যাথে ফির জিবে কথা হিরি বাচোগে। এভাবে গানগুলোকে সাঁওতালি মেয়েদেরকে শেখানো হয়, এবং সেটা আমাদের এই মেলার সময় এবং দিনের সময় উৎসব হয়। সেখানে সমস্ত আদিবাসী মেয়েরা, আপনি গাইছেন আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, সে গাইছে তেহি ঝিপিরি ঝিপিরি যাই প্রতিমাহারে বইনি বাড়াই চিকাতে কামিরে মনবে নুয়ান ঝিপিরি ঝিপিরি যাই প্রতিমাহারে ওনা চির গেলে দা আহাইরিস রে মিল দঙ্গিরে মিলবে মনে কর ওনা চেরে কুয়া হইরিস পোপরং রে তিহিং ঝিপিরি ঝিপিরি যাই তোকে মাহারে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এভাবে গান করে শেখানো হচ্ছে। আমাদের প্রতি বছরই মেয়েরা এখন আসে, প্রতিদিন প্রতি রবিবার মেয়েদেরকে ট্রেনিং দেওয়া হয়। তা সেই কোনো আদিবাসী মহিলা আমাদেরকে ইনভাইট করছে, বড় ধরে বলছে যে আমাদের সঙ্গে আপনারা সামিল হন, আমরা মিলেমিশে একাকার হয়ে যাই, সে একটা ফিল্ম। এটা বিশেষ করে নাম দিচ্ছে চকিত হরিণ। একটা হরিণ পিছন দিকে তাকিয়ে আছে, এর অর্থ হচ্ছে মানুষের বয়স হলে মানুষের ক্ষমতা কমে, স্পিড কমে না। নতুন প্রজন্ম যদি ভাবে যে দাদার বয়স হয়ে গেছে, কোনো অস্তিত্ব নেই, সে কিন্তু বোকা। কারণ সেই দাদু যদি ভালো ক্রিকেট প্লেয়ার হয়, উনি গ্যালারির মধ্যে বসে বলে দেবে বিরাট কোহলি বা রোহিত শর্মা কিভাবে বলটা মারলে 4 বা 6 হবে, কিন্তু তিনি বয়সের ভারে যত মারতে পারবেন না। তাই তাদের উদ্দেশ্যে হরিণ মৃত্যুর পূর্বে বলছে, জমির যেমন সীমানা আল, বাড়ির সীমানা পাঁচিল, আমাদের প্রত্যেকের সীমানা জন্ম থেকে মৃত্যু। এই চলার পথে আমরা কোনোদিন ভাববো না যে আস্তে আস্তে আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমরা পৃথিবীতে অকেজ হয়ে পড়ছি। যেদিন ভাববো সেদিন কিন্তু আমাদেরকে বিভিন্ন শত্রু আক্রমণ করবে, রোগ আক্রমণ করবে। তা শিক্ষা দীক্ষা যেটা পেয়েছি, প্রত্যেক মানুষের উচিত নৈতিক দায়িত্ব জীবনের শেষ দিন অব্দি তার সেই ডিউটি পালন করা। তাই হরিণ দেখাচ্ছি যে প্যারালাভাবে তার সমস্ত কর্ম করে গেছে মৃত্যু আগ অব্দি, তাই সে মৃত্যুর পূর্বে কিন্তু সুস্থ, সেটা বোঝাবার চেষ্টা করছে। তাই সে বলছে, আমি যদি পশু হয়ে মৃত্যুকে জয় করতে পারি, আমি বুদ্ধিজীবী মানুষ, কেন পিছিয়ে পড়বেন? তাই আমার সামনে একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে আছে। আচ্ছা, আমি যেটা বোঝাচ্ছি, এটা আমার MS সাবজেক্ট ছিল অ্যাকোস্টিক্স অ্যাস্থেটিক্স, এটা নিয়ে পড়াশোনা করছি। আমি কিন্তু সেই সাবজেক্টের মধ্যে থিমগুলোকে একটা বাস্তব সত্যকে তুলে ধরার চেষ্টা করছি, সেইভাবে কিন্তু সমস্ত থিমগুলো আছে। আমি যেটা বোঝাচ্ছি, দেখুন একটা থিম এসছে কিন্তু। যাই হোক, এইটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পড়েছি। পথের পাঁচালীতে ইন্দির ঠাকুরের একটা চরিত্র ছিল, তাকে অনুকরণ করছে শেওড়া গাছ। এটা অরিজিনাল জায়গা। হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার্খন আমারে, যেটা সত্যজিৎ রায় শুটিং করেছিলেন, সেই শুটিং এর একটা দৃশ্য বিশেষ। আচ্ছা, এইটা আমরা বিশেষ করে যাদের কম বয়স, যারা পড়াশোনার স্টুডেন্ট বা যাদের কম বয়স যারা পড়াশোনা করছে, তাদের কাছে খুবই প্রযোজ্য। সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউ কিন্তু পরপর থাকে, এক একটা ঢেউ এক একটা জেনারেশন। এই ঢেউটা বলছে, আমি যখন 2 সেকেন্ডের অতিথি, আমরা প্রত্যেকেই মানুষ কিন্তু বিশ্বের দরবারে 80 কি 100 বছরের জন্য অতিথি। এই সময়ের মধ্যে কিন্তু আমাদের সমস্ত সুযোগগুলো কিন্তু একবার করে আসবে। যে সুযোগ, স্কুল ফাইনাল, HS, BA, MA, PhD বা ডক্টরেট, ঠিক সঠিক টাইমে সঠিক যদি কেউ কাজ করতে না পারে, তাহলে আমাকে যখন পিছনের ঢেউটা খিচ্ছে জায়গাটা নেওয়ার জন্য, আমাদের প্রত্যেকের পিছনে কিন্তু চাপ আছে, এবং সেই কিন্তু জায়গাটাকে তাকে কিন্তু ছাড়তে হবে। তাই আমি যখন সুযোগটা পেয়েছি, তখন আমার সুযোগটা ঠিক মতন গ্রহণ করতে হবে। তাই আমরা প্রত্যেককে বলি, যারা স্টুডেন্ট লাইফ, তাদেরকে বলি যে তোমরা এখন কিন্তু প্রত্যেকে একটা একটা নদী, নদী যেমন সমুদ্রের সামনে এগিয়ে যাচ্ছে,
তোমরা কিন্তু প্রত্যেকের সমুদ্রের সঙ্গে দাঁড়িয়ে আছো। নদীর কিন্তু যাওয়ার পথে প্রচুর বাধা বিপত্তি আসে, তোমাদের কিন্তু জীবনে চলার পথে বাধা আসবে, কিন্তু নদী জায়গা থেকে সরে আসে না, গতি পরিবর্তন করে, কারণ তার টার্গেট সমুদ্রের সন্ধান। এবং যাওয়ার পথে নদীর যেমন বাঁধ থাকে, তোমাদের কিন্তু বাঁধ আছে। কিসের বাঁধ? হৃদয়ের বাঁধ। এক পাশে বাবা, এক পাশে মা। তোমরা চলার পথে যখন কোনো তোমাদের কার্য ক্ষমতা হারিয়ে ফেলবে, তখন কিন্তু তোমরা বাঁধে ধাক্কা পাবে, তখন বাঁধ চেষ্টা করবে আবার তোমাকে স্রোতের মধ্যে আনার। আমরা যদি স্রোতের মধ্যে আসি, তাহলে অবশ্যই আমরা গন্তব্যস্থানে পৌঁছাবো। আর যদি কোনো ছেলে মেয়ে সেই বাঁধ টপকে বাইরে চলে যায়, তা সেদিন থেকে সে ব্লাইন্ড হয়ে গেলে বা স্টপ হয়ে গেল, তার চলার পথটা রুদ্ধ হয়ে গেল। তা সেই কথা শুনছে জীব জন্তু কীট পতঙ্গ। আচ্ছা, এইটা কলকাতায় গড়িয়া বলে একটা জায়গা আছে। এটা কলকাতায় গড়িয়া বলে একটা জায়গা আছে। সেখানে যখন ফ্লাইং ওভার ব্রিজ হয়, অনেক গাছ কাটা পড়েছিল, কাটা গাছের শিকড় কোথাও পড়েছিল। তা সেই সময় শিল্পী সুব্রত বসু উনি পেরিয়ে আসছিলেন, উনি দেখলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা গল্পের মহেশ যেন অসুস্থ অবস্থায় পড়ে আছে। উনি নাম দিলেন মহেশ। মহেশ গল্পের মেন ভূমিকায় ছিল গফুর মিয়া, তার মেন নাম ছিল আমিনা। দুর্ভিক্ষের সময় যখন আমিনা জল নিয়ে যাচ্ছিল, আমিনাকে জোর করে ফেলে দিয়ে এই তৃষ্ণার্ত গরুটা জল খেতে যায়, তখন কিন্তু গরুটাকে মেরে ফেলে। এটা মৃত্যু পূর্বে কাদা শস্যের জীবনের শেষ জল খাচ্ছে। গরুটা দাঁড়াতে পারছে না, চারটে পা একত্রিত করছে, তাও দাঁড়াতে পারছে না, লেজের সাপড় নিচ্ছে। এই প্যাথেটিক অবস্থায় মেরে ফেলেছিল, সেই থিমটা শিল্পীর অন্তর্দৃষ্টিতে ফুটে উঠেছে। এই মহেশ দেখুন সুস্থ, মানে এটা হচ্ছে এই যে জিনিসটা হচ্ছে মুখটা আচ্ছা চারটে পা একত্রিত করছে দাঁড়াবার জন্য, এক একটা পায়ে পাচ্ছে না সে দাঁড়াতে। আচ্ছা তখন সে চারটে পাকে একত্রিত করে সে আরো জোরটাকে বাড়াবার চেষ্টা করছে, তাতেও বাড়ছে না, তখন সে লেজের সাপোর্ট নিচ্ছে। ঠিক এই অবস্থাতে তাকে মেরে ফেলেছিল। সেই থিমটা একটা প্রাকৃতিক থিম। আপনার পেটের মধ্যে কিছু খাবার নেই, দাঁড়াতে পারছে না, কাদা শুষে জল খাচ্ছে, সেই থিমটা। আচ্ছা শরীরের সুস্থ অবস্থা ওইটা। আচ্ছা, ওইটা হচ্ছে সুস্থ সুস্থ অবস্থা। অবস্থায় বিশ্রাম করছে। শীতকালে দৌড়ে দৌড়ে সে গাছের একটা শিকড়। একদম এই যে ফেসটা হচ্ছে, এটা হচ্ছে একদম হচ্ছে মুখটা, যেখানে চোখ, চোখ এটা, ঠিক আছে, একটা জাস্ট স্ট্রাকচার, বাট কিন্তু হ্যাঁ মনেই হচ্ছে যে একটা গরুর মুখ হিসেবেই মনে হচ্ছে, মানে অসাধারণ। একটা আদিবাসী বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, জ্বালানি হিসেবে নিয়ে গেছিল। এটা দেখাচ্ছে আমরা বর্তমান বড় বড় শহরে লক্ষ্য করছি আকাশচুম্ব অট্টালিকা। এই অট্টালিকার সঙ্গে কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কম্পেয়ার করতে পারি। আমাদের শিক্ষাটা কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী, কিন্তু আমরা মান্যতা হারিয়ে ফেলছি। এগুলো বুঝতে পারছি, যখন আপনি কোনো বিপদে পড়ছেন, আমি কিন্তু পাশে গিয়ে আমাকে উদ্ধার করছি না। তার কারণ কি? আমার শিক্ষার মধ্যে গ্যাপিং ছিল, এই গ্যাপিং গুলো আমি পূরণ করিনি। পূরণ না করার জন্য আমার সেই মানবিকতার বোধটা যাচ্ছে না আপনার প্রতি। তাই আমার হৃদয়টা খুশখুশে, কোমলতা নাই। তাই আমাদের এটাকে আমার শিক্ষাটা কিন্তু নিয়ম হচ্ছে, লাস্ট যেদিন যতদিন শিক্ষা কথা গ্রহণ করব, লাস্ট অবধি প্যারাল রাখতে হবে। কিন্তু শিক্ষার মানটাকে কমিয়ে আনতে হবে না, কমিয়ে আনতে কিন্তু আমাদের এই বর্তমান সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাবে। সেটাই বোঝাবার চেষ্টা করতে এটার মতো দিয়ে। শকুন্তলার পত্রিকে যাত্রা। শকুন্তলা বাচ্চা বয়সে হরিণ নিয়ে খেলা করতো। যখন সে পতির গৃহে চলে যাচ্ছে, রাস্তাটা দাঁড়াচ্ছে একটা আকন, দাঁড়াচ্ছে ডাল, হরিণ আকৃতি নিয়ে, এটা আকন দাঁড়াচ্ছে ডাল একটা। তখন কবির ভাষায় বোঝাচ্ছে হরিণকে, শকুন্তলা আবার আসিব ফিরে এই ধান তীরে এই বাংলায়। ঠিক একটা সেই থিমকে শিল্পী তার কাল্পনিক জগতে নিয়ে আসার চেষ্টা করছে, বাস্তবের সত্যকে তুলে ধরার জন্য। সেই শকুন্তলা যেন বাধাপ্রাপ্ত হচ্ছে হরিণের কাছে, আর সে যাওয়ার চেষ্টা করছে, ঠিক এই থিমটা যেন আমাদের অন্তরে নিয়ে আসার চেষ্টা করছেন শিল্পী। আচ্ছা, এই ঘরে কয়েকটা আছে, আসুন। এখানে একটা জিনিস মানে এত সুন্দর লাগছে। দেখুন, আমি যখন ঢুকেছি তখন এই বিষয়গুলো সম্বন্ধে অতটা আমি ওয়াকিবহাল ছিলাম না। দেখছি ভালো লাগছে, বৃষ্টি পড়েছে, তার পাথরের যে স্ট্রাকচার রেডি হয়েছে সেটাও রয়েছে, সমস্ত কিছু বুঝলাম। কিন্তু এই যে প্রতিটা জিনিস কি বেসিসে রেডি করা হয়েছে, বা যিনি আর্টিস্ট, যিনি এইটাকে তৈরি করেছেন, তিনি কোন চিন্তাধারা দিয়ে এইটাকে নিয়ে এসছেন, এই যে সুন্দর বিবরণ, অবশ্যই আমি ফার্স্ট রেকমেন্ডেড করব। আমি এতদিন শান্তিনিকেতনে আসছি, আমি ছোটবেলা থেকে নিয়ার অ্যাবাউট অনেকবার আমি শান্তিনিকেতনে এসেছি। প্রতি 25শে ডিসেম্বর আমি শান্তিনিকেতন আসি, ওটা আমাদের বাড়িতে, ফ্যামিলিতে ওটা আমার বাঁধা ধরা। আমি আসি কারণ আমার এখানে স্যার আছেন, দেখা করতে আসি।
কিন্তু এই জিনিসগুলোকে আমরা অনেকটা না মানে পেছনে ফেলে দিয়েছি, যে ঠিক আছে চলো একবার পেরিয়ে গেলাম, কোনো একটা সময় দেখে নেবো। কিন্তু দেখে নেবো বললে হবে না, একবার ভেতরে ঢুকে প্লিজ একবার আসুন, ইনার সাথে কথা বলুন, জিনিসগুলো সম্বন্ধে ওয়াকিবহল হন, বাচ্চাদেরকে শোনান। এখনকার এই যে জেনারেশন, আমরা যতটা পিছিয়ে আছি সেটা মানে এই সব মানুষের সাথে যদি না কথা বলেন না, এগুলো বুঝতে পারবেন না। আমরা তো সবসময় একটা যে কালচারের মধ্যে রেডি হচ্ছি, যে মানে কন্টিনিউ পড়াশোনা, টিউশন, গান বাজনা, খেলাধুলা তো বন্ধই হয়ে গেছে। এই যে জিনিসটার মধ্যে আমরা চলছি রেগুলারলি, চেন সিস্টেম, সেটা থেকে একটু বেরিয়ে এই জিনিসগুলো যদি শোনেন না, বই পড়ার দরকার নেই, যদি শোনেন, সেই শ্রুতি অনেকটা কাজে দেয়। চলুন একটু আর একটু কিছু জিনিস দেখে নিই। এটা বহু পুরনো একটা গাছ, একটা গাছের সারাংশ। এটা বোঝাচ্ছে যেন প্রদীপ শিক্ষার মধ্যে দিয়ে এই প্রথম বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, ইউনিভার্স। এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পরে এই বিশ্বের বুকে কিন্তু প্রথম আসে জল। এটা আমাদের কাল্পনিক একটা চিন্তা ভাবনা। এবং জলের পর আসে এক ধরনের জেলি, এটা কোনো প্রাণীর দেহ, ফসিল হয়ে গেছে জেলি। এই জেলি ক্রমবিবর্তনে আসে বিভিন্ন কীট পতঙ্গ। এই কীট পতঙ্গ বিবর্তনের ফলে আমরা প্রত্যেক মানুষ হিসেবে বিশ্বের দরবারে এসেছি ৮০ কি ১০০ বছরের জন্য। কিন্তু আসার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা শিশু বলে দিচ্ছে আমাদের স্থায়িত্বকাল কিন্তু যথেষ্ট কম মানুষ হিসাবে। তাই যতদিন বেঁচে আছো সঠিক পথ অবলম্বন করে গন্তব্যস্থানে এগিয়ে চলো। কারণ বিশ্ব পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল। এই পরিবর্তনের মাঝখানে আমার জায়গাটা আমাকে খুঁজে বের করতে হবে। এটা কিন্তু বাবা মাকে স্কুলে টেবিলে বসিয়ে দেবে এই পর্যন্ত, কিন্তু বাকি কর্মটা কিন্তু আমাকে করতে হবে। তাই সেই বাচ্চা শিশু বুঝিয়ে দিচ্ছে একটা কাঁচা মাটিকে নিয়ে, সে কথা বলতে পারে না, পরিবর্তন করছে, বুঝিয়ে দিচ্ছে এই পরিবর্তনের মাঝখানে কিন্তু জায়গাটা আমার করে ফেলতে হবে। কারণ আমরা কিন্তু বিশ্বে এসেছি বেশ কয়েক বছরের জন্য, তারপর কিন্তু ১০০ বছর পর কিন্তু এখানে অন্য লোক বাস করবে, কিন্তু বিশ্ব কিন্তু একই থাকবে। সেটাই বোঝানোর চেষ্টা করছি যে এই পরিবর্তনশীল জগতে মানুষ যেন তার সঠিক কর্মটা করে যায়। এটা কলকাতার গল্ফ কোর্স যখন জঙ্গলে পূর্ণ ছিল, একটা শিয়াল ফ্যামিলি বাচ্চাকে নিয়ে সুখে বাস করছে, একটা কাল্পনিক চিন্তা ভাবনা। যেন বাচ্চাকে নিয়ে মা বাবা সুখে বাস করছে যখন কলকাতার গল্ফ কোর্স জঙ্গলে পূর্ণ ছিল। এটা একটা বাঁশ গাছে পোড়া একটা পিপিলিকা নৃত্য করছে। রাশিয়ার শ্রেষ্ঠ নৃত্যশিল্পী ছিল প্যাভলোভা, তাকে অনুকরণ করছে একটা পিপিলিকা। দুটো হাতে একটা পয়েন্ট এসে নতুন কিছু স্পিরিচুয়ালের সৃষ্টি হচ্ছে, রাগের সৃষ্টি হচ্ছে। আর সেই রাগটাকে উপলব্ধি করছে কে? ছোট্ট একটা ইন্ডিয়ান পিপিলিকা। এটা বোঝাচ্ছে এই বিশ্বের দরবারে প্রতিটি মানুষ কিন্তু তার জায়গায় এসে সঠিক। আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব একজন টোটোওয়ালাকে তার সম্মান দেওয়া, বাবা সম্মান দেবে ছেলেকে, ছেলে সম্মান দেবে বাবাকে। এইভাবে যদি বিশ্বটা চলে অবশ্যই বিশ্ব সুন্দর হবে। সেটা বুঝিয়ে দিচ্ছে একটা ছোট্ট ইন্ডিয়ান পিপিলিকার সঙ্গে একটা বিশ্ব শ্রেষ্ঠ প্যাভলোভা একটা একটা কি বলে আত্মীয়তার সম্পর্ক। এটা কিন্তু আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আমরা যদি এইভাবে এগিয়ে চলি বিশ্বের দরবারে, তাহলে কিন্তু আমাদের বিশ্বটাকে আরো সুন্দর করতে পারবো। কারণ আমরা যেদিন জন্মগ্রহণ করছি, ঈশ্বর কিন্তু প্রতিটি মানুষ কিন্তু সুপ্ত অবস্থায় আমাদের হৃদয়ের মধ্যে সেটাকে ঢুকিয়ে দিয়েছে, চাই শুধু বহিঃপ্রকাশ। তাই তো রবি ঠাকুর লিখলেন, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিল দেখতে তোমায় পাইনি। এটা আমি সাঁওতালি ভাষায় মেয়েদেরকে শেখাই। ইঙ্গে বকো তালা লুকুলে না বেঙ্গলে মেন্তে নিন্দ বেঙ্গলে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। বিবেককে বলছে এই কথাগুলো, আমাদের যে উপরের যে দেহটা আছে বিবেককে বলছে তোমার মধ্যে অনেক কিছু আছে, সেটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব তাকে বহিঃপ্রকাশ করে সমাজের মধ্যে সুস্থ করা। কারণ আমরা জানি যে শিক্ষা গ্রহণ করছি, শিক্ষাটা কিন্তু সমাজের জন্য, শিক্ষার বিনিময়ে যে পয়সাটা পাচ্ছে এই পয়সার অধিকার কিন্তু মানুষ, কিন্তু তার শিক্ষাটা কিন্তু সমাজের জন্য। কারণ সে যদি ভাবে শিক্ষাটাকে আমি গভীর রাখবো, সে কিন্তু ঠিক কাজ করছে না। কারণ শিক্ষাটা তো সমাজকে দিতে হবে, তবে তো সমাজ সুস্থ হবে। ধন্যবাদ, খুব ভালো লাগলো, আবার আসবেন। একদম মানে বিশ্বাস করুন, আমি সব গ্যালারি গুলো ঘুরেছি, মানে ১ নাম্বার ২ নাম্বার আপনার ভিডিও তো দেখছিনি, যে সমস্ত গ্যালারি গুলো ঘুরছিলাম, ঘোরার পরে বেরিয়ে যাচ্ছিলাম, মানে হয়তো ঘোরা হয়ে গেছে, কারণ আমাদের খুব স্বল্প টাইম নিয়ে আমরা এসেছি এইখানে ভিডিও গুলো করতে। তো উনি আমাকে ফার্স্ট বললেন যে আমি কিছু বলতে চাই এটা সম্বন্ধে। আমি আর কোনো মানে মেন জানেন তো কি, যারা ছোট
ব্লগার যারা আছে, যারা ছোট ইউটিউবার, ঠিক আছে, তাদেরকে না চট করে কেউ চান্স দিতে চায় না। এটা কিন্তু শুধু ইউটিউবার বলে নয়, যে কোনো ক্ষেত্রে যারা দেখবেন ছোট মানে একটু গান গায়, ভালো গান গায়, কিন্তু অনেক জায়গায় লুকিয়ে আছে, তারা কিন্তু মার্কেটে আসে না। কারা আসে? যাদের সোসাইটি অনেকটা বড়। কিন্তু ওনার সাথে কথা বলতে গিয়ে উনি বলছেন, আমি আপনার সাথে দুটো কথা বলতে চাই। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তো চাইছিলামই যে মানে সুযোগ করে দেওয়া হোক, আমি তো এই সম্বন্ধে অতটা ওয়াকিবহল নই। তো এক ডাকে তো উনি বলাতেই আমি সঙ্গে সঙ্গে বললাম, ঠিক আছে চলুন, আপনি বলে দিন আমাকে, এখানে কিছু একটা গাইড করে দিন। দেখলাম যে সত্যি করেই না শুনলে হয়তো এটা আমি মিস করতাম। এই ভিডিওটা আমি সেপারেটলি দেবো শুধু আপনাদের জন্য, স্টুডেন্টদের শিক্ষার জন্য। আমার আর অন্য কোনো রকম মানে চাওয়া পাওয়া কিচ্ছু নেই। এই ভিডিওটা শুধু থাকবে হচ্ছে অনলি ফর আমার স্টুডেন্ট, ডেডিকেটেড ভিডিও থাকবে। তো অবশ্যই দেখবেন। আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। শান্তিনিকেতনের ব্লগ খুব তাড়াতাড়ি পোস্ট হতে চলেছে। তো এখন আমরা এই প্রকৃতি ভবন থেকে বেরোচ্ছি। বাচ্চাদের নিয়ে সঠিক জায়গা বলতে পারেন এটা। যারা সোনাঝুরি হাট আসছেন, সোনাঝুরি থেকে ঢোকার পথে এবং বেরোনোর পথেই এই প্রকৃতি ভবনটি পড়ে। 40 টাকা হচ্ছে এর টিকিট মূল্য, এবং এখানে আপনারা ঘুরে দেখতে পারেন সমস্ত রকমের আর্ট কালচার, যেটা প্রকৃতির তৈরি করা, মানে প্রকৃতির মানে বৃষ্টি বাদলের ইয়ে থেকে পাথর ক্ষয়ে ক্ষয়ে যে স্ট্রাকচার রেডি হয়েছে, সেটা কোনো না কোনো একটা মানে থিংস এর উপরে ওটা রিলেটেড। যে কোনোটা বাটারফ্লাই এর মতন দেখতে, কোনোটা হনুমানের মতন দেখতে, বা কোনোটা আর্ট কালচারের মধ্যে। এটা ওরা এটাকে মিউজিয়াম হিসেবে তুলে ধরেছে, যাতে বাচ্চারাও দেখে এটা উৎফুল্ল হতে পারে, ভালো লাগতে পারে। এটা ভালো লাগার একটা জায়গা। তো অবশ্যই এখানে এসে ভিজিট করতে পারেন। এখানে প্রতিটি জায়গা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এখানে শীতকালের টাইমে এখানে প্রোগ্রাম হয়, আপনারা সেটাও আসতে পারেন। আর এখন আমরা প্রকৃতি ভবন থেকে বেরোচ্ছি, তো চলুন নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক।